নমস্কার, বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল সিরিজে, যেখানে আমরা অলরেডি কভার করেছি টাইপস অফ টেম্পল আর্কিটেকচার ইন বেঙ্গল এবং ইন্ডিয়ারও কিছু টেম্পল আর্কিটেকচার আমরা দেখেছি। তো চলুন আজকে আমরা সিলেবাসটা প্রথমে দেখে নিই, সেখানে কি কি বলা আছে। প্রথমে বলা আছে বিষ্ণুপুর বার্ন ক্লে আর্কিটেকচারাল স্ট্রাকচার টেরাকোটা লাইক পঞ্চরত্ন টেম্পল, একটা গেল। একটা হলো রাসমঞ্চ, আর একটা হলো জোড়বঙ্গ টেম্পল। অ্যাকচুয়ালি এটা বাংলো লেখা আছে, এটা বঙ্গ হওয়া উচিত ছিল। তারপর টেরাকোটা টেম্পলস অফ কালনা। আর কিছু রয়েছে আমাদের মদনমোহন টেম্পল অফ কোচবিহার, হংসেশ্বরী টেম্পল অফ বাঁশবেড়িয়া। তো এই হলো আমাদের টেম্পল আর্কিটেকচারের মেন সিলেবাস। আমরা বেসিক টেম্পল সম্বন্ধে জেনে নিয়েছি। অলরেডি আমরা দেখেছিলাম যে একটা টেম্পল এবং টেম্পলের মধ্যে যেখানে মেন ডেটি অবস্থান করেন সেই জায়গাটাকে বলা হয় গর্ভগৃহ, এবং গর্ভগৃহের উপরে যে স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারটা একটি হলো শিখরা। শিখরাটা অনেক রকমের হয়। তার উপরে একটা বড় স্টোন থাকে, সেই স্টোনটার নাম হলো অম্লকা। তার উপর থাকে কলস, আর তার উপর থাকবে ধ্বজ। তারপর গর্ভগৃহের সামনে একটা স্ট্রাকচার থাকে যেটা হলো মণ্ডপ। মণ্ডপের সামনে একটা অর্ধমণ্ডপ অনেক সময় দেখা যায়। বাংলার ক্ষেত্রে এই অর্ধমণ্ডপটা অনেক সময় আমরা দেখেছি নাট মন্দির হিসাবে। তো চলুন শুরু করা যাক আজকের আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল। বিষ্ণুপুর বার্ন ক্লে আর্কিটেকচারাল স্ট্রাকচার। দেখুন, এবার আমরা ডাইরেক্টলি একটু অ্যাডভান্স দিকে যাওয়ার চেষ্টা করব। তো বিষ্ণুপুর ছিল হিস্টোরিক্যাল ক্যাপিটাল, অর্থাৎ রাজধানী অফ মল্ল কিংডম 17 থেকে 18 সেঞ্চুরির মধ্যে, যেটা বর্তমানে বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। এবং এইখানে যে জায়গায় বিষ্ণুপুর অবস্থান করে সেখানে কোনো রকম পাথর পাওয়া যায় না, ঠিক আছে? মানে রেডিলি অ্যাভেলেবল কোনো স্টোন পাওয়া যায় না, যেরকম রাজস্থানে দেখতে পাওয়া যায়। তো এখানকার যে সমস্ত শিল্পীরা তারা কি করেন, দেখেন যে এখানে লোকালি অ্যাভেলেবল মেটেরিয়াল হিসাবে প্রচুর ল্যাটেরাইট সয়েল পাওয়া যায়। এবার সেই ল্যাটেরাইট সয়েলগুলোকে আমরা টেরাকোটা ব্রিক তৈরি করতে পারি, পুড়িয়ে তার উপরে বিভিন্ন রকমের ডিজাইন করা, যাকে বলে কার্ভিংস করা। তো এটা একটা এই এলাকার ডিস্টিংক্ট আর্কিটেকচারাল স্টাইল হিসাবে পরবর্তীতে দেখা যায়, যেটাকে বলা হচ্ছে টেরাকোটা স্টাইল। টেরাকোটা কথার অর্থই হলো বার্ন ক্লে, অর্থাৎ পোড়ামাটি। আর এটা টেম্পল এবং অন্যান্য স্ট্রাকচার সব জায়গাতেই মোটামুটি দেখা যায়। এবার এই টেরাকোটা স্ট্রাকচারের জন্য কি মেটেরিয়াল ব্যবহার হয়? যে মেটেরিয়াল ব্যবহার হয় সেটা হলো ল্যাটেরাইট সয়েল। আমরা একটু হালকা নিই। এবার ঠিক আছে, ল্যাটেরাইট সয়েল। এবার ল্যাটেরাইট সয়েল কি? এটা হলো এক প্রকারের লাল বর্ণের, খুব ক্লে এতে অনেক বেশি থাকে সয়েলে। এবার তার ফলে কি হয়, এটা বাতাসে যখন এক্সপোজ হয় তখন এটা প্রচণ্ড হার্ড একটা সারফেস তৈরি করে। আমরা এমনি বীরভূমের এলাকায় গেলে আমরা দেখতে পাবো, বীরভূমকে এমনিতেই লাল মাটির দেশ বলা হয়। তো তার সারফেস প্রচণ্ড হার্ড হয়। এবার সেই মাটিগুলোকে নিয়ে যদি আমরা টেরাকোটা ব্রিক বানাই, সেই ব্রিকগুলো প্রচণ্ড হার্ড হবে, এবং সেই ব্রিককেই আমরা ফাউন্ডেশন মেটেরিয়াল হিসেবে ব্যবহার করি। সেই ব্রিকের মেন ইনগ্রেডিয়েন্ট হলো ল্যাটেরাইট সয়েল। যেমন টেরাকোটা ব্রিক্স, এই বিষয়টাই বলা আছে খুব ভালোভাবে, যে
সয়েলকে ব্রিক কীভাবে তৈরি করা হয়, স্কিলড আর্টিসিয়ান লাগে, এবং অনেক রকম ইন্ট্রিকেট ডিজাইন, ন্যারেটিভ প্যানেলস এগুলো তৈরি করা হয়। ন্যারেটিভ প্যানেলস মানে কি, একটা এরকম ইটের প্যানেল এবং প্যানেলের উপর সুন্দর করে ঠিক আছে কোনো একটা ন্যারেটিভ আর্ট, আমাদের যে যেরকম কৃষ্ণের রাসলীলা, তারপর বিভিন্ন রকমের রামায়ণ মহাভারতের দৃশ্য, এগুলি এর উপরে আঁকা থাকতে পারে, ঠিক আছে, এবং সেই প্যানেলটা অ্যাজ ইট ইজ মন্দিরের গায়ে আটকে দেওয়া হয়। তো তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ডেকোরেটিভ মোটিভস কথার অর্থই এটা যে কার্ভিংস করে কিছু একটা ওর ভেতরে তোলা। তারপর সেই ভেজা যে ক্লেটাকে, সেটাকে ক্লিন অর্থাৎ চিমনির মধ্যে পুড়ে দেওয়া হয় এবং ফায়ার মানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এবং তারপর সেটা যখন হার্ডেন হয়ে যায় তো সেটা ব্রিক ফর্ম করে এবং রেডিশ ব্রাউন কালার হয়ে যায়। আমরা বুঝতে পারছি টেরাকোটা ব্রিক কীভাবে তৈরি হয়। তারপর ডিউরেবিলিটি অ্যান্ড ডিটেল, এগুলো থেকে আপনারা দেখবেন যে এটা প্রচণ্ড ডিউরেবল, এখনও অবধি টিকে রয়েছে, এবং কমপ্লেক্স ভিজুয়ালি রিচ অর্নামেন্টেশন তৈরি করতেও এই টেরাকোটা সয়েল ব্যবহার করা হয়। এবার এর কি আর্কিটেকচারাল ক্যারেক্টারিস্টিক্স কি, দেখুন এগুলো আমরা অলরেডি মোটামুটি পড়ে ফেলেছি। যেমন প্রিডমিনেন্ট ইউজ অফ টেরাকোটা কি করতে, ওয়াল তৈরি করতে, আর্চেস অর্থাৎ এই যে এই ব্যাপারটা, তারপরে হচ্ছে রুফ স্ট্রাকচার, এগুলো তৈরি করতে বাংলা স্টাইলের বিভিন্ন জায়গায় টেরাকোটা ব্রিক ব্যবহার করা হয়। তারপর রুফ স্টাইল ইন্সপায়ার্ড বাই বেঙ্গল ভার্নাকুলার, এখানে কি যে স্লোপিং রুফ, এই যে আমরা পড়েছিলাম একচালা দোচালা, এই স্লোপিং রুফ, দোচালা, চারচালা, আটচালা, জোড়বঙ্গ, এই রকম ধরনের রূপ তৈরি করতে বা থ্যাচড রূপ এইগুলো তৈরি করতেও টেরাকোটা ব্যবহার করা হয়। তারপর রত্ন স্টাইল যে সমস্ত টেম্পল, মানে কি যে রূপ অপেক্ষাকৃত একটু সোজা হয় এবং এখানে একটা এরকম রূপের উপরে একখানা এরকম রত্ন, তো এটা হলো এক রত্ন, এর পাশে আরও থাকলে 3 রত্ন, পঞ্চরত্ন, অনেক রকমের হতে পারে, আমরা অলরেডি পড়েছি এগুলো। রত্ন স্টাইলের তৈরি করতেও বা পিনাকেল, উপরের এই যে টপ অংশ এটাকে বলা হয় পিনাকেল, এই যে উপরের যে টপ অংশ এটাকে বলা হয় পিনাকেল, তো এটা তৈরি করতেও অনেক সময় এই টেরাকোটা ব্রিক ব্যবহার করা হয়। তারপর টেরাকোটা ডেকোরেশন, ঠিক আছে, অনেক রকমের প্যানেল এবং ফেসাডসে অনেক রকমের স্ট্রাকচার থাকতে পারে, অনেক রকমের ডেকোরেশন থাকতে পারে, ন্যারেটিভ আর্ট থাকতে পারে। ইন্টিগ্রেশন অফ স্ট্রাকচার অ্যান্ড অর্নামেন্টেশন, দেখুন এগুলো হচ্ছে বিভিন্ন রকমের পয়েন্ট যেগুলো আপনারা আপনাদের অ্যান্সার রাইটিংয়ে ব্যবহার করতে পারবেন, এবং এগুলো ডাইরেক্টলি পড়লে এগুলো খুব সহজ ভাষায় লেখা আছে এবং খুব সুন্দরভাবে লেখা আছে, আপনারা এখান থেকে নিজেদের পয়েন্ট তৈরি করে লিখতে পারেন। লিমিটেড ইউজ অফ স্টোন, কেননা এখানে রেডিলি অ্যাভেলেবল স্টোন পাওয়া যায় না, এই জন্যই তো আমরা টেরাকোটা ব্যবহার করছি, কিন্তু তবুও প্লিন্থ এবং ফাউন্ডেশন তৈরি করতে অনেক সময় স্টোন ব্যবহার করা হয়েছে, কিছু জায়গায় ডেকোরেটিভ মেটেরিয়াল হিসেবে স্টোন ব্যবহৃত হয়েছে। তারপর বিভিন্ন রকম টেম্পল এবং তাদের যে টেরাকোটা ফিচার্সগুলো কিছু কিছু আমরা দেখি। একটা হলো পঞ্চরত্ন টেম্পল, এখানে কি বলা হচ্ছে যে 5টা রত্ন, যেটা বাংলা রূপ স্টাইলে আমরা দেখতে পাই, যে একটা এরকম মানে বাংলা রূপ থাকবে এবং একটা, দুটো, তিনটে, একটা মেন আর তার সঙ্গে এরকম 4টে থাকবে, আরও পাশে 2টো থাকবে। তো আমরা আজকে এটা সম্বন্ধে দেখব। তো টেরাকোটা প্যানেলস এখানে ব্যবহৃত হচ্ছে, কৃষ্ণলীলা দেখানো হয়েছে, এপিক ন্যারেটিভস, মাইথোলজিক্যাল ফিগার্স, সোশ্যাল সিনস, ঠিক আছে, স্টোরি টেলিং করা হয়েছে এখানকার প্যানেলগুলোর মাধ্যমে, অনেক এক্সপেরিমেন্টাল জিনিসপত্র এখানে, এক্সেপশনাল জিনিসপত্র এখানে দেখানো হয়েছে, সরি। তারপর আমরা দেখছি জোড়বঙ্গ টেম্পল, এটা হচ্ছে কেষ্ট রায় টেম্পল, কেষ্ট মানে কি কৃষ্ণ আর রায় মানে কি রাধা, তো রাধা কৃষ্ণ টেম্পল। Formed by two conjoint dochala structures, its facades are richly embellished with terracotta carvings illustrating epics of Krishna's life, social customs, flora, fauna, এই যে গাছপালা, পাতা, শ্রীকৃষ্ণের জীবন কাহিনী এবং বিভিন্ন সোশ্যাল কাস্টম সম্বন্ধে আমরা অনেক কিছু এখানকার যে প্যানেলগুলো রয়েছে, টেরাকোটা কার্ভিংসগুলো রয়েছে, সেগুলোর থেকে জানতে পারি। আর আমরা কি দেখছি, রাসমঞ্চ, মদনমোহন টেম্পল,
ঠিক আছে। রাসমঞ্চেও আমরা পিরামিডাল যে রুফটা রয়েছে, যেটা রাস ফেস্টিভ্যালের সব থেকে মেন আকর্ষণ, সেখানে রাস ফেস্টিভ্যালটা হয়, সমস্ত জায়গা থেকে যে পুজোগুলো হয় তার যে মেন ডেটি, যে মূর্তিগুলো থাকে সেগুলো এখানে নিয়ে আসা হয় এবং রাস যে উৎসবটা পালন হয়, তো সেখানে মেলাও বসে। তো সেখানেও এই রাসমঞ্চেও যে পিরামিডাল রুফটা রয়েছে, সেখানেও আমরা টেরাকোটার কাজ দেখতে পাই, অর্নামেন্টেশন দেখতে পাই, হ্যাঁ, রুপস এজেস, তারপরে হচ্ছে অর্নামেন্টেশন, হ্যাঁ, অ্যারাউন্ড দ্য আর্চ, সমস্ত জায়গায় এই রাসমঞ্চটা কি সেটাও আমরা দেখব। তারপর মদনমোহন টেম্পল, ঠিক আছে, এটা পরে বানানো হয়েছে, কিন্তু এটাতে অনেক সিগনিফিকেন্ট টেরাকোটার ডিজাইন দেখতে পাওয়া যায়, হ্যাঁ, আর্কিটেকচার স্ট্রাকচারের মধ্যে। এছাড়াও অনেক অন্যান্য, বিষ্ণুপুর, তারপরে হচ্ছে রাধাশ্যাম টেম্পল, নন্দলাল টেম্পল, কালাচাঁদ টেম্পল, এই সমস্ত জায়গায় টেরাকোটার প্রচুর কাজকর্ম এবং ডিজাইন দেখা যায়। এবার অনেক সময় প্রশ্ন এটাও আসতে পারে যে টেরাকোটাতে কি কি থিম দেখানো হয়েছে। দেখুন, সেই একই যে পয়েন্টগুলো এতক্ষণে বললাম সেইগুলোই আলাদা আলাদাভাবে রিঅ্যারেঞ্জমেন্ট করে লেখা। এই যে যেমন একটা কথা এখানে ব্যবহার করা হয়েছে যে রিলিজিয়াস ন্যারেটিভস, এটার মানে কি, ন্যারেটিভ আর্ট সেই এলাকায় যে সমস্ত রামায়ণ মহাভারত সমস্ত জায়গাতেই প্রচলিত ছিল, তো তার বিভিন্ন কাহিনী অনুসারে তার বিভিন্ন ক্যারেক্টারগুলোকে আমরা এই শিল্পী তার শিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলবেন। টেরাকোটার ব্রিকের উপরে যে আর্টিসিয়ানসরা কাজ করবেন তারাও রামায়ণ মহাভারত এইসবের এবং অন্যান্য হিন্দু এপিক বা পুরাণের যে গল্পগুলো রয়েছে তার যে সিনসগুলো রয়েছে সেগুলো ফুটিয়ে তুলবেন। এর থেকে আমরা এটাও বুঝতে পারি যে এসব জায়গায় বৈষ্ণব ট্র্যাডিশন ছিল, প্রিডমিনেন্টলি বৈষ্ণব অর্থাৎ শ্রীকৃষ্ণের পুজো হতো। তারপর মাইথোলজিক্যাল ফিগার্স, অনেক মাইথোলজিক্যাল ফিগার্সকে আমরা দেখতে পাই, গড, গডেসেস, সেলেস্টিয়াল বিংস, মিথিক্যাল ক্রিয়েচার্স, অনেক সময় নবগ্রহ, ইয়াক্ষী, ইয়াক্ষিনী, গঙ্গা, যমুনা, তারপরে রাম, লক্ষ্মণ, কৃষ্ণ, মহাদেব, সবাইকেই দেখতে পাওয়া যেতে পারে টেরাকোটা ফিগারে। এরপরে সোশ্যাল অ্যান্ড ডেলি লাইফ, এটা হচ্ছে সেই সময়কার মানুষের যে ডেলি লাইফ ছিল সেইগুলো এই কার্ভিংসের মাধ্যমে আমরা খুব ভালোভাবে দেখতে পাই। হিউম্যান সিনস, মিউজিশিয়ান, ডান্সার্স, ঠিক আছে, সোলজার্স, অর্ডিনারি পিপল, হ্যাঁ, তাদের কি কাজকর্ম, সেইগুলো, সোশ্যাল ফ্যাব্রিক সেই সময় কীরকম ছিল সেইগুলোও, ওই যে ন্যারেটিভ প্যানেলগুলো থাকবে যেখানে সব কিছু আঁকা থাকবে, সেখানে অনেক কিছু সোশ্যাল জিনিসপত্র, মানুষের জীবন কাহিনী, এইসবও দেখতে পাওয়া যাবে। ফ্লোরা, ফনা, সেই সময়কার যে ফুল পাতা যেগুলো আশেপাশে মানুষজন দেখতে পেতেন, যেগুলো ব্যবহার করতেন, ঠিক আছে, যেগুলো তারা কি বলবো লাগাতেন মাটিতে, হ্যাঁ, তারপর ফুল, অ্যানিম্যাল, হ্যাঁ, যেগুলো তারা পুষতেন অথবা বনে দেখতে পেতেন, হ্যাঁ, বার্ডস, এইগুলোর বিভিন্ন রকমের কার্ভিংস আমরা টেরাকোটা যে মোটিভ থাকে বা দেওয়াল থাকে বা প্যানেল থাকে সেগুলোতে দেখতে পাই। তারপর জিওমেট্রিক আর অর্নামেন্টাল ডিজাইন, intricate patterns, borders, motifs that frame narrative panels enhance overall aesthetic. Aesthetic মানে কি, তার দেখতে খুব সুন্দর, তার দৃশ্যে তাকে দেখতে খুব সুন্দর লাগবে, তো তার অ্যাস্থেটিক ভ্যালুটাকে বাড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপর কোশ্চেন যদি আসে যে এই টেরাকোটার আর্টের সিগনিফিকেন্স কি, দেখুন সেই সময় যারা আর্টিসিয়ানস ছিলেন, যারা শিল্পী ছিলেন, ঠিক আছে, তাদের যে রিমার্কেবল কাজগুলো রয়েছে লোকাল রিসোর্সেস ব্যবহার করে ক্লেকে একদম সম্পূর্ণ একটা নতুন আর্ট তৈরি করা, সেটাকে একটা ক্লে মানে কি, ওখানকার ল্যাটেরাইট মাটি নিয়ে, মাটি দিয়ে একটা প্যানেল তৈরি করে বা একটা ইঁট তৈরি করে তার উপরে বিভিন্ন রকম ডেকোরেশন তৈরি করে সেটাকে চিমনির ভেতরে পুড়িয়ে, ঠিক আছে, সেটাকে একটা টেরাকোটা ব্রিক তৈরি করে একটা জাস্ট মাটির থেকে একটা সুন্দর ডিজাইন তৈরি করে দিচ্ছেন। এই যে একটা দারুণ ব্যাপার, তো সেই ইনোভেশনটা আমরা টেরাকোটা আর্ট না থাকলে বুঝতেই পারতাম না। তারপর কালচারাল হেরিটেজ, দেখুন বিভিন্ন রকমের হিস্টোরিক্যাল বা কালচারাল ল্যান্ডমার্কস, যেগুলো যেমন মল্ল কিংডম, তার আর্ট কীরকম ছিল, রাজার কোন কোন আর্টের পৃষ্ঠপোষক ছিলেন, তাদের প্র্যাকটিসেস কী কী ছিল, রিলিজিয়াস ট্র্যাডিশন কী কী ছিল, সেইগুলো ন্যারেটিভ আর্টের মাধ্যমে প্রচলিত ছিল এবং সেইগুলো টেরাকোটার মাধ্যমেও রিফ্লেক্ট হয়েছে। তো তখনকার কালচারাল হেরিটেজ সম্বন্ধে আমরা এই টেরাকোটা আর্টগুলো থাকলে জানতে পারি। তারপর ন্যারেটিভ পাওয়ার, সেই একই যে বিভিন্ন রকম স্টোরি টেলিং,
হ্যাঁ, রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ন্যারেটিভস অ্যাক্সেসিবল টু কমিউনিটি, মানুষের কাছে কি কাহিনী প্রচলিত ছিল, মানুষের কাছে কি ধরনের স্টোরি প্রচলিত ছিল, হ্যাঁ, রামায়ণ, মহাভারত, পুরাণ, দেবী পুরাণ, বিষ্ণু পুরাণ, এই সমস্ত জায়গায় যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো এই টেরাকোটার আর্টের মাধ্যমে রিফ্লেক্ট করেছে, সেগুলো আমরা জানতে পারি। তারপর ইউনিক রিজিওনাল স্টাইল, দেখুন টেরাকোটা আর্টটা ভারতের অন্যান্য জায়গায় সেরকম দেখাই যায় না, এটা আমাদের এইখানকার বাংলার বিষ্ণুপুর এলাকার একটা রিজিওনাল স্টাইল, ওই এলাকায় এটা তৈরি হয়েছে, ওই এলাকায় এটা ডেভেলপ হয়েছে। কেন না ওখানে স্টোন নেই, ওখানে মাটি আছে, সেই মাটি দিয়ে ক্লে তৈরি করা, ক্লে দিয়ে কি বলবো ডিজাইন তৈরি করা, তারপরে সেটাকে উত্তপ্ত করে টেরাকোটা ব্রিক তৈরি করা, এটা সম্পূর্ণ একটা সেই রিজিয়ান এর একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। তো ইউনিক একটা রিজিওনাল স্টাইল হিসেবে আমরা টেরাকোটার অনেক সিগনিফিকেন্স দেখতে পাই। তারপর প্রিজার্ভেশন অফ ক্রাফটম্যানশিপ, এটা তো সবসময় যে যে স্ট্রাকচারগুলো বানানো হয়েছে, ঠিক আছে, এক্সেপশনাল স্কিল এবং ক্রাফটম্যানশিপ, বেঙ্গল আর্টিসিয়ানসদের যে খুব স্কিল ছিল এবং তারা খুব ভালো আর্টিসিয়ান ছিল, আর্টিসিয়ান মানে কি শিল্পী, তো সেইটা এই টেরাকোটা আর্টের মাধ্যমেই আমরা বুঝতে পারি। তো এটা একটা কনক্লুশন লেখা হয়েছে, কনক্লুশন আশা করি আপনারা নিজেরা বানিয়ে লিখতে পারবেন, ঠিক আছে। খুবই এই যে কথাগুলো রয়েছে, হিস্ট্রি, কালচার, আর্টিস্টিক ট্র্যাডিশন অফ বেঙ্গল, ইন্টিগ্রেট টেরাকোটা প্যানেল, ন্যারেটিভ আর্ট, মেকিং বিষ্ণুপুর এ ট্রেজার অফ, ঠিক আছে, এরকমভাবে একটা কনক্লুশন আপনারা যে কোনো কোশ্চেনের 3টে পার্ট হয়, একটা হলো ইন্ট্রো, একটা হলো বডি, একটা হলো কনক্লুশন, ঠিক আছে। ইন্ট্রো হচ্ছে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেই কোশ্চেনটার থেকে আপনি কি বুঝতে পারছেন সেইটার উপরে নির্ভর করে একটা লাইন, সেটা এই কোশ্চেনের যে একটা বিশেষ পার্ট রয়েছে তার ডেফিনেশন হতে পারে, অথবা একটা কোনো কি বলবো এমন লাইন হতে পারে যেটা ওই কোশ্চেনের সঙ্গে অনেক সিগনিফিকেন্টলি যায়, বা একটা পরিসংখ্যান হতে পারে, অনেক রকম হতে পারে। কিন্তু বডি হচ্ছে ওই কোশ্চেনের আপনার অ্যান্সার, যে অ্যান্সারটা লেখার জন্য আপনার যে 150 শব্দে অ্যান্সার লিখতে বলে, তার মধ্যে বডি সাধারণত 100 শব্দের কাছাকাছি হয়। এবং কনক্লুশন হলো সেই অ্যান্সারের থেকে যে আউটকামটা বেরোলো, সেই আউটকামটা আপনাকে নিজের ভাষায় লিখতে হবে, এবং এটা একটা টাইম টেকিং প্রসেস। ইন্ট্রো, বডি, কনক্লুশন এইগুলো ভাগ করে লেখা তখনই শেখানো সম্ভব যখন আপনার সিলেবাসের সমস্ত টার্মিনোলজি এবং সমস্ত বিষয় সম্বন্ধে মোটামুটি 200, 300, 400 শব্দ করে আপনার প্রস্তুত রয়েছে, তারপরে আপনাকে এই ভাগের মধ্যে সুন্দরভাবে এটা লেখানো সম্ভব। তো সেই জন্য প্রথমে আমরা সিলেবাসটা খুব ভালো করে করার চেষ্টা করি। দেখুন, এবার আমাদের একটা মন্দিরে চলে আসবো, সেটা হলো পঞ্চরত্ন টেম্পল। পঞ্চরত্ন টেম্পল অলসো নোন অ্যাজ শ্যাম রায় টেম্পল। দেখুন, শ্যাম রায়, ঠিক আছে, শ্যাম মানে কি কৃষ্ণ এবং রায় মানে কি রাধা। দেখুন, শ্যাম ইজ এ নেম অফ লর্ড কৃষ্ণা and Rai often refers to Radha. The temple dedicated to Krishna worshipped here as Shyam along with Radha. তাহলে সবসময় রাধা কৃষ্ণকে আমরা শ্যামরায় টেম্পলে একসঙ্গে পুজো করব। এবং শ্যামরায় টেম্পল হলো খুব সিগনিফিকেন্ট এবং খুবই সুন্দর, ভিজুয়ালি অ্যাপিলিং, ঠিক আছে, বিষ্ণুপুরের একটা পঞ্চরত্ন টেম্পল। পঞ্চরত্ন টেম্পল মানে কি, এই যে মাঝখানে একটা মেন যে পিনাকেল দেখতে পাচ্ছি মাঝখানে, তার সঙ্গে সঙ্গে এই একটি, এই দুটি, এই তিনটে, আর ওই পাশে একটা যেটা দেখা যাচ্ছে না, 4টি পঞ্চরত্ন। মানে এর আগের দিনকে পঞ্চরত্ন সম্বন্ধে আমরা খুব ডিটেলে পড়েছি, তো আজকে আর খুব একটা রিপিট করছি না। তো হিস্ট্রি এবং টেরাকোটা ডেকোরেশন সেখানে খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। 5 জুয়েলস বা 5 পিনাকেলস, যেটা এই টেম্পলের একটা মেন বৈশিষ্ট্য, এবং এটা বিষ্ণুপুরে লোকেটেড, ঠিক আছে। আর এর মতো আরও টেম্পল রয়েছে, জোর বাংলা টেম্পল, সেটাও আমরা পরবর্তীতে পড়ব। আর এটা 1643 খ্রিস্টাব্দে বানানো হয়েছে কিং রঘুনাথ সিংহ বানিয়েছিলেন, এবং তিনি কি মল্ল ডাইনেস্টির। এবং একটা ইনস্ক্রিপশনও পাওয়া গেছে এখানে। ইনস্ক্রিপশন মানে কি, ওই কি বলবো, লেখা একটা লিপি, ঠিক আছে, সেই লিপিতেও এই রঘুনাথ সিংহ এটি বানিয়েছিলেন
সেটি সম্বন্ধে খুব ভালোভাবে লেখা রয়েছে, ওটা কনফার্ম করে। তো ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড ফাইনেস্ট সার্ভাইভিং এক্সাম্পল, মানে কি, যে পঞ্চরত্ন টেম্পল হলো এমন একটা টেম্পল আর্কিটেকচার যেটা এখনো সার্ভাইভ করে গেছে, নাহলে কালের ক্ষেত্রে অনেক টেম্পলই আমাদের নষ্ট হয়ে গেছে বা করে দেওয়া হয়েছে, সেসব ডিসকাশনে নাই বা গেলাম। মল্ল রুলার্স প্যাট্রন বৈষ্ণবিজম, তারা বৈষ্ণবিজমকে প্যাট্রোনাইজ করতো। কি করে বোঝা যাচ্ছে যে বৈষ্ণবিজমকে প্যাট্রোনাইজ করতো বলেই কৃষ্ণ এবং রাধার পুজো হচ্ছে। শিবাইটস হলে অবশ্যই লর্ড শিব থাকতেন। তো ডিভোশন অফ লর্ড কৃষ্ণ, দ্য টেম্পল কারেন্টলি মেনটেন্ড অ্যান্ড প্রিজার্ভড বাই মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স বাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই সমস্ত টেম্পলগুলোকে খুব ভালোভাবে যত্ন করে, এবং 1998 খ্রিস্টাব্দ থেকেই স্যামরাই টেম্পল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টেন্টেটিভ লিস্টে আছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এখনো লিস্টে পৌঁছতে পারেনি। তো আর্কিটেকচার, এবার আর্কিটেকচার স্টাইল কি ছিল? পঞ্চরত্ন স্টাইল, সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট অফ রত্ন স্টাইল ইন বেঙ্গল আর্কিটেকচার। আর এখানে চালা বা স্লোপিং রূপও দেখতে পাওয়া যায়। এবং প্ল্যান, এটা একটা স্কোয়ার প্ল্যান, এরকম একটা স্কোয়ার বেসের উপরে এই টেম্পলটা তৈরি। 11.4 মিটার বা 37 ফিট প্রত্যেকটা, যে স্কোয়ারের প্রত্যেকটা সাইড এর দৈর্ঘ্য 11.4 মিটার। ঠিক আছে, তো এর ওপরে টেম্পলটা তৈরি হয়েছে। ঠিক আছে, তারপর স্কোয়ার প্লিন্থ দেখতে পাওয়া যায়, সুপারস্ট্রাকচার, রূপ, কার্ভ বা বঙ্গ স্টাইল, চালা টাইপ আর্কিটেকচার। ঠিক আছে, পঞ্চরত্ন, 5টা রত্ন দেখতে পাওয়া যায়, এগুলো সবই পড়া হয়ে গেছে আমাদের। তারপর সেন্ট্রাল একটা রত্ন আছে, অক্টাগোনাল ইন শেপ। সেন্ট্রাল যে রত্নটা আছে সেটা অক্টাগোনাল ইন শেপ, এরকম অক্টাগোনাল শেপ। তো ইটস অফেন ফিচার্স ডাবল রুপ স্ট্রাকচার, বেস রিজেম্বলস আটচালা এলিমেন্ট, স্মুথ ডোম অ্যাট এ পিক। ঠিক আছে, এই যে বিষয়টাকে বলা হচ্ছে, এই যে এটা অক্টাগোনাল, ঠিক আছে, এই 8টা খাঁজ আছে, আর এরকম একটা ডোম শেপের রয়েছে, আর তার উপর একটা কলস রয়েছে, এবং এখানে ধ্বজ থাকবে। তো এই বিষয়টার কথা এখানে বলা হয়েছে যে এই টেম্পলটা কোথায় গেল, এই তো অক্টাগোনাল ইন শেপ, 8চালা এলিমেন্ট এবং স্মুথ ডোম অ্যাট এ পিক, তার মাথায় একটা ডোম রয়েছে। আর ফর স্মলার রত্নস ইচ কর্নার অফ দ্য রুফ উইথ স্কোয়ার ইন প্ল্যান হ্যাভ স্লোপিং রুফ ইন শেপড অ্যাজ পিরা অর্ডার। ঠিক আছে, পিরা দেউলের মতো ছোট অন্যান্য যে মধ্যখানের যে রত্নটা রয়েছে সেটা বাদে আরও যে 4টি ছোট ছোট রত্ন রয়েছে, সেই রত্নগুলি পিরা স্টাইলে রয়েছে, এটা এখানে বলা হয়েছে। তারপর পোর্চ অ্যান্ড এন্ট্রান্স, ইচ অফ দ্য 4 sides of the temple features porch with 3 arched gate। দেখুন, এই যে 1টি 2টি 3টে আর্চ গেট রয়েছে। ওই দিক থেকে দেখলেও আমরা এটাই দেখতে পাবো যে এটার ঢোকার জন্য এই পোর্চ, মানে এই 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 যে এই বিষয়টাকে 3টি আর্চ রয়েছে, এই বিষয়টাকে এখানে বলার চেষ্টা করা হয়েছে। তারপর অথরিটিস পাথওয়ে দ্যাট সারাউন্ডিং ইনার স্যাংক্টাম, এগুলো অত দরকার নেই। ঠিক আছে, ইনফ্লুয়েন্সড বাই ব্যাম্বু ফ্রেমওয়ার্ক অফ ট্র্যাডিশনাল হার্টস। হ্যাঁ, ওই যে থ্যাচড রূপটা কিভাবে তৈরি হয় সেটা সম্বন্ধে বারবার বলা হয়েছে। এই কথাটি, থ্যাচড রূপ কথাটি কিন্তু যখনই আসবে এই চালা আর্কিটেকচার বা বেঙ্গল আর্কিটেকচার, তখনই আপনি ব্যবহার করতে পারেন। এবং বেশ কিছু ইসলামিক আর্কিটেকচারের ইনফ্লুয়েন্সও এখানকার বিভিন্ন কার্ভিংস এবং আর্কিটেকচারে দেখতে পাওয়া যায়। তারপর স্যাংক্টম বা গর্ভগৃহ, দ্য ইনার স্যাংক্টম হ্যাজ ডেটি, একজন ডেটি হলেন শ্রীকৃষ্ণ, একজন শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, এবং রাধা, মানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। ইন্টেরিয়ার ইজ রিলেটিভলি সিম্পল উইথ ফোকাস বিং অন ডেটি অ্যান্ড এলাবোরেটিভ এক্সটেরিয়র ডেকোরেশন। দেখুন, আজকে কিন্তু আমরা লেকচারের মধ্যে শুধুমাত্র এই যে
পিপিটিটা আমরা বানিয়েছি বা পিডিএফটা আমরা বানিয়েছি, সেই পিডিএফের যে পয়েন্টগুলো সেইগুলোই দেখে দেখে একটু ডিসকাস করে দিচ্ছি, কারণ এর সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আমরা আগের দুটি ক্লাসে তৈরি করেছি। আপনারা এটা সিম্পলি পড়লেই বুঝতে পারবেন এখানে কি আছে। তাও একবার ইন্টিগ্রেট ডিটেলসগুলো আমরা একটু একটু করে হাইলাইট করে দিচ্ছি, একটু পড়িয়ে দিচ্ছি। তো সেই জন্য অনেক বেশি প্রত্যেকটা জিনিস আর ডিটেলে দুবার করে বলার থেকে একবারে বলে এগিয়ে যাওয়া অনেক বেশি ভালো, নাহলে আমাদের সিলেবাস পরিমিত টাইমের মধ্যে শেষ করা সম্ভব নয়। তারপর টেরাকোটা ডেকোরেশনস, দ্য সামরাই টেম্পল ইজ রিনাউন্ড ফর ইন্টিগ্রেট টেরাকোটা কার্ভিং। সেই একই, দেখুন কি কি থিম রয়েছে, একটা লাইফ অফ লর্ড কৃষ্ণা, হিন্দু এপিক, রামায়ণ মহাভারত এসবের পৌরাণিক লিটারেচার, তারপরে হলো মাইথোলজিক্যাল ফিগার্স, হিন্দু ডেটি, সিলেস্টিয়াল বিংস, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে গডস, হিরোজ, ব্যাটেল, হ্যাঁ, রামায়ণ মহাভারতে কি রয়েছে, ব্যাটেল রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছেন, ঠিক আছে, রামায়ণে প্রভু শ্রীরাম রয়েছেন, তো তার রাবণের সঙ্গে যুদ্ধ রয়েছে, সেইগুলোর বিভিন্ন ঘটনা রয়েছে, সেইগুলো এই টেরাকোটার আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন ফ্লোরা ফনা মানে কি অনেক ফুল পাতা, অ্যানিম্যাল, বার্ড, প্ল্যান্টস, এইসবের ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। সোশ্যাল অ্যান্ড ডেলি লাইফ, মিউজিশিয়ানস, ডান্সার, সোলজার, হান্টিং, তারপরে প্যালেঙ্কুইন্স, হ্যাঁ, এগুলো পালকি, হ্যাঁ ঠিক আছে, প্যালেঙ্কুইন্স মানে, তারপরে এক্সপিডিশন মানে রাজা যুদ্ধ করতে যাচ্ছেন, এই ধরনের সেই সময়কার সোসাইটিতে যা হতো সেইগুলো এখানকার বিভিন্ন টেরাকোটা আর্টের মাধ্যমে ফুটে উঠেছে। তারপর ফ্লোরাল প্যাটার্নস, মোটিভস, ডিজাইন মানে অনেক এরকম প্যানেল দেখা গেছে, টেরাকোটা প্যানেল, যেখানে বিভিন্ন রকমের ডিজাইন দেখতে পাওয়া গেছে, অথবা ঠিক আছে বিভিন্ন রকম ফুল, সেইগুলো যা আশেপাশে মানুষজন দেখতে পেয়েছে, এইগুলোকে বলা হতে পারে ফ্লোরাল প্যাটার্ন। ঠিক আছে, এখানে কেবলমাত্র একটা পদ্ম ফুল বা একটা অদ্ভুত রকমের ডিটেল দিয়ে সুন্দর করে, বা মাছের প্রচুর পিকচার আপনি দেখতে পাবেন এখানকার টেরাকোটা পেন্টিংয়ে। ঠিক আছে, তো এগুলো দেখতে পাওয়া যায়। তারপর আর্টিস্টিক স্টাইল, স্কিল অ্যান্ড ডিটেল, ফিগার, মোটিভ, তারপর হচ্ছে ডাইনামিক অ্যান্ড ক্রেভিং, ভাইব্রেন্ট, এনগেজিং ভিজুয়াল এক্সপিরিয়েন্স। ঠিক আছে, নোটেবল প্যানেলস, কিছু কিছু প্যানেল সম্বন্ধে এখানে স্পেশালি বলা হয়েছে। একটা হচ্ছে রসমণ্ডলা, ঠিক আছে, রাসমণ্ডল বা রসমণ্ডলা, এটা কি না, এটা হচ্ছে যে শ্রীকৃষ্ণের ডিভাইন ড্যান্স, ঠিক আছে, উইথ গোপিস, যেটাকে বলা হয় কৃষ্ণলীলা। এইটা খুব সুন্দরভাবে সিম্বলাইজ করে বিভিন্ন প্যানেলে কার্ভিংস করে করে আঁকা হয়েছে, তুলে আনা হয়েছে, হ্যাঁ, যেগুলো সাউথ ফেসিং এলিভেশনে দেখা যায়, মেন এন্ট্রান্সের সামনেই, মানে ঢোকার রাস্তাতেই এইখানেই দেখতে পাওয়া যায়। এখানে যে সমস্ত প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলের উপরে এগুলো দেখতে পাওয়া যায়। তারপর ব্যাটেল সিনসের অনেক কিছু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ইস্ট ফেসিং ফেসার যেগুলো রয়েছে সেইগুলোতে প্রভু শ্রীরামের সঙ্গে রাবণের যুদ্ধের যে এপিক ব্যাটেল, সেই ব্যাটেলের বিভিন্ন চিত্রণ ওখানে করা হয়েছে। তারপরে হচ্ছে কাপলস আন্ডার ক্যানোপিস, ঠিক আছে, স্ত্রী এবং তার স্বামী একসঙ্গে বসে রয়েছেন। ঠিক আছে, তারপরে মিউজিশিয়ানস অ্যান্ড ড্যান্সার্স, তাদেরও অনেক রকমের মোটিভ বা অনেক রকমের ডেকোরেশন ডিজাইন আমরা প্যানেলের ওপর দেখতে পাই। ঠিক আছে, কিছু শ্রী চৈতন্য মহাপ্রভুরও ডিসাইপেলরাও অনেক রকমের কি বলবো প্যানেল বানিয়ে ওখানে কোথাও রেখেছেন। তারপর সিগনিফিকেন্স, এটা হলো আর্কিটেকচারাল ইনোভেশন, হ্যাঁ, পঞ্চরত্ন স্টাইল রিপ্রেজেন্ট সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট ইন বেঙ্গল টেম্পল আর্কিটেকচার, ব্লেন্ডিং ইন্ডিজিনিয়াস ট্র্যাডিশন উইথ রিজিওনাল অ্যাডাপশন। বুঝতে পারছেন যে বেঙ্গল মানে টেম্পল আর্কিটেকচারটা ইন্ডিজিনাস, মানে বাংলার নিজের ট্র্যাডিশন থেকে উঠে আসা একটা বিষয়। আর্টিস্টিক মাস্টারপিস হলো এই যে সামরাই টেম্পল, কালচারাল হেরিটেজ হিসাবেও আমরা একে দেখতে পাই। মল্ল কিং, তাদের আর্টিস্টিক যে স্কিলগুলো, তাদের পৃষ্ঠপোষকতা। তারপর ট্যুরিজম অ্যান্ড এডুকেশনের জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি, বাংলার ইউনিক স্টাইল সম্বন্ধে আমরা মানুষকে বলতে পারি। সোশ্যাল সিগনিফিকেন্স,
অনেক সোশ্যাল সিগনিফিকেন্সও রয়েছে। এটা একটা রিলিজিয়াস সেন্টার, কমিউনিটি ফোকাস। এখানে সবাই পুজো করতে আসতেন, ঠিক আছে, লর্ড কৃষ্ণা এবং রাধার। তারপর ক্রুশিয়াল রিলিজিয়াস সেন্টার হিসাবে লোকাল কমিউনিটির কাছে এটা সর্বদাই পূজনীয় থেকেছে। এবং স্পেস অফ ওরশিপ, রিলিজিয়াস কলোনিজ, অবজারভেশন অফ বৈষ্ণবাইট ট্র্যাডিশন, এখানে বৈষ্ণব ট্র্যাডিশনে শ্রীকৃষ্ণের পুজো হতো। তারপর সিম্বল অফ রয়্যাল পেট্রোনেজ অ্যান্ড হিস্ট্রি, বিল্ড বাই মল্ল কিং রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে। রয়্যাল পেট্রোনেজ, মল্ল ডাইনেস্টি সম্বন্ধে অনেক কিছু জানা যায় যে তারা বৈষ্ণবিজমে বিশ্বাস করতেন। প্রেজেন্ট কমিউনিটি অবধিও আমরা জানতে পারি যে তখনকার মানুষের একটা রিচ কালচারাল হেরিটেজ ছিল, সেটা আমরা জানতে পারি। তারপর ভিজুয়াল ক্রনিক্স অফ সোশ্যাল লাইফ, তখনকার মানুষের সোশ্যাল লাইফ কেমন ছিল সেটা সম্বন্ধে আমরা জানতে পারি। সে একই বিষয়গুলো ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয়েছে, ঠিক আছে। ফ্লোরা, ফনা এবং তখনকার লোকজন সোশ্যাল লাইফ কী করতো, হান্টিং করতো। তারপরে হচ্ছে প্যালেঙ্কুইন্স, মিউজিশিয়ানস, ডান্স, ড্রামা, এইসব জিনিসগুলো। তারপর ইন্টিগ্রেশন, ইন্টার জেনারেশনাল ট্রান্সমিশন অফ কালচার। হ্যাঁ, এটা খুব প্রয়োজন। ইন্টার জেনারেশনাল মানে কি, বাবা তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে যে টেম্পল তৈরি করার এবং টেরাকোটা আর্টের কার্ভিংস করার যে আর্টিস্টিক টেকনিকগুলো, সেগুলো কিভাবে জেনারেশন বাই জেনারেশন পাস আউট হয়েছে, ঠিক আছে। এখনও অবধি এখানকার যে সমস্ত মানুষজন দেখতে পাওয়া যায় তারা বহু যুগ ধরে এই কাজের সঙ্গে যুক্ত। তো তার মানে কি, ইন্টার জেনারেশনাল ট্রান্সমিশন অফ কালচার, হেরিটেজ। হেরিটেজ মানে কি, ঐতিহ্য। জেনারেশন বাই জেনারেশন যেটা যায় সেটাকেই তো হেরিটেজ বলে। তারপর কালচারাল সিগনিফিকেন্স, ইউনিক আর্কিটেকচারাল স্টাইল, মাস্টারপিস অফ টেরাকোটা আর্ট, ন্যারেটিভ ডেপিকশন অফ এপিক্স অ্যান্ড মাইথোলজি। এই পয়েন্টগুলো মনে রাখলেই আপনারা একবার ভালো করে পড়লে বাকি সবগুলোই দেখবেন লিখতে পারবেন। সিম্বল অফ রিলিজিয়াস আইডেন্টিটি, টেরাকোটা, বিষ্ণুপুর, সেখানকার বিভিন্ন রকমের 17th সেঞ্চুরি স্কিল, সব কিছুই আপনারা একবার দেখলেই খুব ভালোভাবে পড়তে পারবে। এইবার একটা খুব বিখ্যাত জিনিস আছে, সেটা হচ্ছে ইকোনমিক সিগনিফিকেন্স। ইকোনমিক সিগনিফিকেন্স মানে কি, আজকের দিনে ওখান থেকে আমরা আর্থিকভাবে কি মানে ওটা আর্থিক গুরুত্ব কোথায়। একটা হচ্ছে ট্যুরিজম রেভিনিউ। দেখুন, যেখানেই এই ধরনের টেম্পল দেখা যায় সেখানেই মানুষজন আকৃষ্ট হবেন, এবং মেজর একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে বিষ্ণুপুর এর পঞ্চরত্ন টেম্পল ভিজিটার্সদের নিজের কাছে আসতে বাধ্য করবে। কারণ কি, তার হিস্ট্রি, আর্কিটেকচার, আর্ট, রিলিজিয়ান, এর যে একটা ইনফ্লাক্স রয়েছে সেটা ট্যুরিস্টদেরকে খুব আর কি আকৃষ্ট করবে। তো ট্যুরিস্ট আসলে কি হবে, অ্যাকোমোডেশন অ্যান্ড হসপিটালিটি সার্ভিস, অর্থাৎ কি হোটেল। তারপর ফুড অ্যান্ড বেভারেজেস সেলস, এটার মানে কি হেসেল, মানে কি হোটেল, রেস্তোরাঁ, খাবার জায়গা, ড্রিঙ্কসের জায়গা। তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন সার্ভিস, অর্থাৎ কি সেই ট্যুরিস্টকে নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের ট্রান্সপোর্ট সার্ভিস, বাস হতে পারে, লোকাল গাড়ি হতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকমের লোকাল বাহন হতে পারে। তারপর সেল অফ লোকাল হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সুভিনিয়ার্স, পার্টিকুলারলি টেরাকোটা আইটেম অ্যান্ড বালুচুরি শাড়ি। এই জায়গায় বালুচুরি শাড়ি দেখতে পাওয়া যায়, বালুচুরি শাড়ি তৈরি হয়। আর এখানে বিভিন্ন রকমের মানে ট্যুরিস্ট আসলে এখান থেকে কিছু না কিছু নিয়ে যাবেন, যে আমি ওই জায়গায় গেছি, সেখান থেকে একটা সুভিনিয়ার, বন্ধু বান্ধবের জন্য কিছু একটা নিয়ে গেলেন, নিজের জন্য কিছু একটা সংগ্রহ করলেন। ফলে লোকাল যে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি সেটা খুব ভালো ডেভেলপ করবে, তাদের জিনিসপত্র প্রচণ্ড বিক্রি হবে। তারপর এর ফলে কি হবে, সাপোর্ট অফ লোকাল আর্টিসানস, ঠিক আছে। সাপোর্ট অফ লোকাল আর্টিসানস মানে কি, যে এই ইন্ডাস্ট্রি, এই ট্যুরিজমের মাধ্যমে যে লোকাল কি বলো আর্টিসান বলতে যারা শিল্পী, তারা টেরাকোটা আর্ট এখনও যারা চালিয়ে যাচ্ছেন, তারা এই টেরাকোটা আর্ট সেল করতে পারবেন, বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফট, বিভিন্ন রকমের আর্টের জিনিসপত্র, যেটা তাদের জীবন এবং জীবিকা নির্বাহে অনেক বড় ভূমিকা পালন করে। হেরিটেজ প্রিজার্ভেশন অ্যান্ড কনজারভেশন। দেখুন, এই যে হেরিটেজ, এই যে মন্দিরটা রয়েছে, এর গায়ে বিভিন্ন রকম কার্ভিংস রয়েছে, তখনকার সোশ্যাল সিগনিফিকেন্স সম্বন্ধে জানা বা ওই আর্টটা সম্বন্ধে জানা, ওইটাকে বাঁচিয়ে রাখা, হ্যাঁ, প্রিজার্ভ দ্য টেম্পল, ঠিক আছে, হিস্টোরিক্যাল অ্যান্ড আর্কিটেকচারাল মনুমেন্ট, ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, ঠিক আছে, আর্কিওলজি, স্কিল লেবার। মানে ওই পুরো মানে একটা মন্দিরের পুরনো আর্ট
সেই জায়গাকার পুরো হেরিটেজটাকে প্রিজার্ভ করতে খুব সাহায্য করে, মন্দির প্রিজার্ভেশনে সাহায্য করে। মন্দিরটা দেখতে আসলে মানুষকে হয়তো কিছু 10 টাকা 20 টাকার একটা টিকিটের ব্যবস্থা করে দিলে সেই মন্দিরের রেনোভেশন করতেও আমাদের সুবিধা হবে। অনেক রকমের কি বলবো ইকোনমিক অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়। তারপর ব্র্যান্ডিং অ্যান্ড রিজিওনাল প্রমোশন, দেখুন ওখানকার যে লোকাল ব্র্যান্ডিং, অর্থাৎ কি বলা হয় যে টেরাকোটার যে বিভিন্ন রকমের ফিগার হয়, আর্ট হয়, সেগুলি দেখবেন বালুচুরি শাড়ির উপরে আপনি দেখতে পাবেন, হ্যান্ডিক্রাফটগুলোর উপরে আপনি দেখতে পাবেন, বিভিন্ন যে রেস্তোরাঁগুলো থাকবে সেই রেস্তোরাঁগুলোর গায়ে সেইগুলো আঁকা থাকবে, সেখানে রাখা থাকবে। ঠিক আছে, তো সেই এলাকার একটা, বা আপনি নিজেও যদি বাইরে কোথাও রেস্তোরাঁ খোলেন, সেখানে আপনি টেরাকোটার বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফট যদি রাখতে চান, ওই এলাকার থেকে আপনাকে নিয়ে আসতে হবে। ফলে সেই রিজিয়ানটা ওই টেরাকোটা আর্টের জন্য বিখ্যাত। বাঁকুড়ার মাটির পুতুল আমরা তো শুনেছি। তো এই ধরনের বিষয় যে ওইখানকার মানে ট্যুরিজম এবং ব্র্যান্ডিং এটা তৈরি করতে অনেক সাহায্য করবে। তারপর এখানে একটা কনক্লুশন তৈরি করে লেখা আছে, আপনাদের নিশ্চয়ই এটা হুবহু কপি করে লিখলে হবে না, আপনাকে নিজের মতো করে এটার থেকে পড়ে নিজের কনক্লুশন বানাতে হবে, এবং যেখানে যেরকম কনক্লুশন লাগবে সেখানে সেটা ব্যবহার করতে হবে। এরপর আমরা দেখব মঞ্চ আর্কিটেকচার। আমরা আগের দিন বলেছিলাম যে রাসমঞ্চ পড়ার সময়, অ্যাকচুয়ালি রাসমঞ্চের ছবি হচ্ছে এইটা, আপনারা দেখতে পাচ্ছেন। এই একটা অদ্ভুত রকমের পিরামিডাল টাইপের একখানা ফিগার রয়েছে, তারপর নিচে এই যে এইরকম প্রচুর রকমের জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছে, এই যে বাংলা চালা স্টাইল দেখতে পাচ্ছেন। এই যে পুরো বিষয়টা, এই বিষয়টাই হলো রাসমঞ্চ। তো এই রাসমঞ্চের আর্কিটেকচার পড়ার আগে আমরা একটু দেখি আর্কিটেকচার সম্বন্ধে। মঞ্চ আর্কিটেকচার কি? পভিলিয়ন স্টাইল আর্কিটেকচার, মঞ্চকে রেজড প্ল্যাটফর্মও বলা হয়। পভিলিয়ন স্টাইল আর্কিটেকচার কি? মঞ্চ আর্কিটেকচারের আরেক নাম। তারপর রেজ, স্কোয়ার or rectangular platform often with pillared roof। ঠিক আছে, এই যে পিলার রয়েছে আর তার উপরে রুফ রয়েছে, তো পিলার রুফ এখানে দেখতে পাওয়া যায়। বেসিক মঞ্চ আর্কিটেকচার সম্বন্ধে আপনাকে লিখতে দিলে এই ধরনের পয়েন্ট আপনি ব্যবহার করতে পারেন। রুফ স্টাইল হচ্ছে একটু ফ্ল্যাট হবে, এই যে ফ্ল্যাট, খুব বেশি চালা টাইপের নয়, আবার কিছু ক্ষেত্রে রুফ চালা টাইপেরও দেখা যায়, এই যে কিছু ক্ষেত্রে চালা টাইপেরও দেখা যায়। তারপর ফাংশন হচ্ছে নট ইউজড অ্যাজ স্যাংটামস বাট অ্যাজ সেরিমোনিয়াল প্যাভিলিয়ন ফর রিচুয়ালস, মিউজিক, ডান্স, সোশ্যাল গ্যাদারিং, সামটাইমস ডিউরিং ফেস্টিভ্যালস লাইক দুর্গাপূজা। মানে কি, এখানে কোনো এই রাসমঞ্চ এই ধরনের যে আর্কিটেকচার, এখানে কোনো গর্ভগৃহ সেরকমভাবে থাকে না। ঠিক আছে, এটা সেরিমোনিয়াল গ্যাদারিংয়ের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয়। সেরিমোনিয়াল গ্যাদারিং বলতে কি, যেমন হচ্ছে দুর্গাপুজোর সময় বা রাসের সময় প্রচুর মানুষজন এক জায়গায় আসছেন, যে সোশ্যাল গ্যাদারিংটা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা একটা মঞ্চ, আমরা বুঝতে পারছি। তারপর ওয়াল ডিজাইনস অফেন ওপেন অর উইথ মিনিমাল এনক্লোজার, ওয়াল ইজ প্রেজেন্ট অ্যাট শর্ট ডেকোরেটেড উইথ টেরাকোটা প্যানেলস। টেরাকোটা প্যানেলের কাজ থাকবে, অনেক শর্ট ডিস্টেন্সে পিলারগুলো থাকবে, এবং দ্যাটস হাউ ইট গোজ। যে এর উপরে যে সমস্ত কি বলবো প্যানেলগুলো থাকবে, সেগুলো টেরাকোটা আর্ট, ন্যারেটিভ আর্টের মাধ্যমে খুব সুন্দরভাবে এর উপরে কার্ভিংস করা থাকবে। তারপর মেটেরিয়াল ইউজড ব্রিক অ্যান্ড টেরাকোটা, ট্র্যাডিশনাল মঞ্চ, সাম মডার্ন ওয়ান অফেন ইউজ কংক্রিট। বর্তমানে যেগুলো এই মঞ্চ স্টাইল আর্কিটেকচার হয় সেগুলো কংক্রিট ব্যবহার করে, কিন্তু আগে ব্রিক এবং টেরাকোটা ব্যবহার বেশি হতো। তারপর ডেকোরেশন, টেরাকোটা অর্নামেন্টেশন স্পেশালি ইন বিষ্ণুপুর স্টাইল মঞ্চ স্ট্রাকচার। ঠিক আছে, একটা হলো রাসমঞ্চ, ইজ দ্য মোস্ট আইকনিক এক্সাম্পল। এইবার আমরা আমাদের রাসমঞ্চ সম্বন্ধে একটু দেখব। দেখুন, রাসমঞ্চ এই কথাটা, রাস, রাস বা রসও বলতে পারা যায় একে, এইটা হচ্ছে একটা বৈষ্ণবাইট টার্মস। ঠিক আছে, বৈষ্ণব ফেস্টিভ্যাল ডেডিকেটেড টু লর্ড কৃষ্ণ, কনসোর্ট রাধা, অ্যান্ড মঞ্চ মিনিং প্ল্যাটফর্ম। ঠিক আছে,
প্ল্যাটফর্ম ফর রাস ফেস্টিভ্যাল। ঠিক আছে, এই রসমঞ্চ হচ্ছে একটা, এই যে রাস ফেস্টিভ্যালটা হওয়ার জন্য একটা মঞ্চ। এবার এটা কোথায় অবস্থিত? বিষ্ণুপুরে অবস্থিত। মল্ল কিংডম, এটাও মল্ল কিংডম, ঠিক আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আর অ্যানুয়াল ফেস্টিভ্যালের ক্ষেত্রে এই রাসমঞ্চ ব্যবহৃত হয়। কি বললাম, এটা কোনো মন্দির নয়, এটা একটা মঞ্চ। ঠিক আছে, এবার কি কিং হাম্বির মল্ল ডাইনেস্টি 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চ তৈরি করেছেন বিষ্ণুপুরের। এবার এটা কি যে অ্যানুয়াল রাস ফেস্টিভ্যালটা হয়, এখানে একটা রাস মেলা হয়, রাস ফেস্টিভ্যালটা হয়, ঠিক আছে, এটা কি যে idols of Radha and Krishna along other deities from numerous temples of Bishnupur were ceremonially brought to রাসমঞ্চ and displayed for devotees। এটার অর্থ কি? এইটা হচ্ছে রাসমঞ্চের মেন আকর্ষণ, যে এই রাস অনুষ্ঠানটা যখন হয়, রাসের মেলা যখন হয়, তখন এই রসমঞ্চ বলে যে আর্কিটেকচারটা রয়েছে, সেইখানে বাঁকুড়ার বিভিন্ন টেম্পলে যে রাধাকৃষ্ণের পুজো হয়, সেই রাধাকৃষ্ণের যে মূর্তি থাকে, সেই মূর্তিগুলি এইখানে নিয়ে এসে রাখা হয়, এবং সেই জিনিসগুলি, সেই মূর্তিগুলি একসঙ্গে এখানে রাখার পর এগুলি লোকাল পিপলদের দেখার জন্য আর কি ব্যবস্থা করা হয়। এইটাই হচ্ছে রাস। তো এটাই হচ্ছে সেলিব্রেশন। এ সিম্বল অফ ইউনিটি, রাসমঞ্চ সার্ভড অ্যাজ লোকাল পয়েন্ট সিম্বল ইউনিফাইং various deities and their respective temples within মল্ল কিংডম ডিউরিং ফেস্টিভ পিরিয়ড। অর্থাৎ কি মল্ল পিরিয়ডের সময় সমস্ত জায়গায়, যে এই মল্ল ডাইনেস্টির আন্ডারে যে গ্রাম বা অন্যান্য জায়গাগুলি ছিল, সেখানে যে পুজোগুলি হতো, সমস্ত পুজোগুলির যে মূর্তি, সেই মূর্তিগুলি সব এক জায়গায় এনে রাখা হবে। এটাকে একটা সেন্স অফ ইউনিটি, সবার মধ্যে যে আমরা সবাই এক, এই বিষয়টা বোঝাতে ব্যবহৃত হতো। তারপরে transition in function over time with declining of Mollo kingdom changes religious practices, রসমঞ্চ primarily function as central gathering point for রাস ফেস্টিভ্যাল diminished। আস্তে আস্তে যখন মল্ল কিংডম সরে যায়, মল্ল কিংডমের পতন হয়ে যায়, তারপর যে রাসমঞ্চটা সেটা কেবলমাত্র একটা গ্যাদারিং এর জন্য ব্যবহৃত হতো, কিন্তু তারপরে আস্তে আস্তে রাস ফেস্টিভ্যালটাও কমে গেছে। আগে যেরকম ভাবে হতো এখন এক্স্যাক্টলি সেভাবে তো হয় না, তবে এটা এখনো সিগনিফিক্যান্ট রয়েছে এটার আর্কিটেকচারাল ল্যান্ডমার্ক হিসেবে, যে বাংলার একটা অদ্ভুত রকমের স্টাইল, আর এটাকে এএসআই প্রিজার্ভ করে। এটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাসের নমিনেট হয়েছে, কিন্তু এখনো মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস সেরকমভাবে পায়নি। এটা একবার দেখবেন আপনারা, ঠিক আছে, এটা একটু গুগলে এই ইনফরমেশনটা আপনি দেখবেন, ঠিক আছে, আমি হয়তো ভুল বললাম। তারপর আর্কিটেকচার, ডিস্টিংটিভ পিরামিডাল ফর্ম। দেখুন এখানে যে আর্কিটেকচারটা দেখা যাচ্ছে, এই যে একটা পিরামিড আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা পিরামিড টাইপের, এইখানে একটা, এখানে মানে অদ্ভুত রকম ভাবে একটা, এই যে এটা এরকম হয় পিরামিড দেখতে, তো এরকম একটা পিরামিডাল স্ট্রাকচার এখানে দেখতে পাওয়া যায়, সেটা এখানে বলা আছে। তো মোস্ট স্ট্রাইকিং ফিচার্স অফ রসমঞ্চ ইজ মাল্টি টায়ার্ড পিরামিড লাইক রুফ স্ট্রাকচার অ্যান্ড আর্কিটেকচারাল স্টাইল ইজ ইউনিক অ্যান্ড নট কমনলি ফাউন্ড ইন ট্র্যাডিশনাল বেঙ্গলি টেম্পল আর্কিটেকচার। এটা তো টেম্পল নয়ও, এটা একটা কি বলবো গ্যাদারিং এর প্লেস। তো সাধারণ বেঙ্গল যে টেম্পলগুলো থাকে, সেই টেম্পলগুলোতে আমরা এই ধরনের পিরামিডাল টাইপের স্ট্রাকচার বা এটার বিষয় আমরা দেখতে পাই না। তারপর স্কোয়ার প্ল্যান, দ্য স্ট্রাকচার স্ট্যান্ডস অন রেজ অলমোস্ট স্কোয়ার প্ল্যাটফর্ম, ঠিক আছে, টায়ার্ড সুপারস্ট্রাকচার, গ্যালারি থাকে অনেক সেখানে দেখার জন্য, তারপরে লোয়ার লেভেল, মিডিল লেভেল, আপার লেভেল, এইসবগুলো থাকে, ফ্ল্যাট রুফ থাকে, ওপেনিং থাকে, ঠিক আছে, চার সাইড থেকেই আমরা এটাকে দেখতে পাই, ঠিক আছে। এই রাসমঞ্চ আপনি এই দিক থেকে দেখুন, এই দিক থেকে দেখুন, ওই পাশ থেকে দেখুন, হ্যাঁ, এই যে এইটা একটা গ্যালারির মতনই দেখতে লাগে। তারপর নাম্বার অফ আর্চেস, 108টা আর্চ থাকে,
কনসিডার হিন্দুইজমে এই 108 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট ধরা হয়, কৃষ্ণের 108টা নাম ধরা হয়। তো এটাও রিলিজিয়াস সিগনিফিকেন্স অনেক বেশি রয়েছে। মেটেরিয়াল প্রাইমারিলি বললাম কি যে এখানে এই ব্রিক ব্যবহার করা হয়েছে, টেরাকোটা ব্রিক অ্যাজ এ মেটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়েছে। ওপেন ডিজাইন, ঠিক আছে, এটা একটা ওপেন ডিজাইন, চারিদিক থেকে ডেটিরা এই ডিজাইনটিকে দেখতে পাবেন, ডিভোটিরা এই ডিজাইনটাকে দেখতে পাবেন। তারপর টেরাকোটা ডেকোরেশনে এখানে দেখা গেছে অ্যারাউন্ড দ্য আর্চেস। আর্চ মানে কি, এই যে এই আর্চগুলি রয়েছে, এই আর্চের আশেপাশে এগুলো সব টেরাকোটা ডেকোরেশন এই সব জায়গায় দেখতে পাওয়া গেছে। এর উপরে অনেক টেরাকোটা ডেকোরেশন, এখানেও টেরাকোটা ডেকোরেশন দেখতে পাওয়া গেছে। তারপর triangular space above the arch and the keystones of the arch often display terracotta carvings। ঠিক আছে, এই যে এই ট্রায়াঙ্গুলার যে বিষয়গুলো, ঠিক আছে, আর প্রত্যেকটা একটা যদি আর্চ থাকে এরকম, ঠিক আছে, এবার আর্চ আপনি তৈরি করছেন, এইভাবে ইট দিয়ে দিয়ে আর্চটাকে তৈরি করা হচ্ছে, তো এইখানে একটা এরকম পাথর থাকে, ঠিক আছে, এই পাথরটাকে বলা হয় কি স্টোন, এটাকে বলা হয় কি স্টোন, ঠিক আছে। তো এই কি স্টোনের উপরে অনেক রকমের টেরাকোটা কার্ভিংস আমরা দেখতে পাই, সেটার কথা এখানে বলা হচ্ছে। তো আপনারা এগুলো পড়লে খুব সহজেই বুঝতে পারবেন, ঠিক আছে। টেরাকোটা প্রত্যেকবার এই একই জিনিস, এলাবোরেটিভ ডিজাইন, টেম্পল ফ্যাসাডস, ঠিক আছে, এইগুলো। তারপরে মোটিভ, কমন মোটিভ ইনক্লুডিং জিওমেট্রিক প্যাটার্নস, ফ্লোরাল ডিজাইন, সাম ফিগার রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, ন্যারেটিভ এলিমেন্ট, এইগুলো এখানকার মোটিভে দেখা যায়। ফোকাস অন স্ট্রাকচার, রসমঞ্চ লাইজ অন ইউনিক রিদিমিক রিপ্রেজেন্টেশন, রিদিমিক রিপিটেশন। তারপরে এক্সটেন্সিভ ন্যারেটিভ টেরাকোটা কার্ভিং, সেই একই রামায়ণ মহাভারত, তার বিভিন্ন রকমের যে কাহানিগুলো সেগুলো এখানকার আর্টের মাধ্যমে ফুটে উঠেছে। তো তারপর যেটার সিগনিফিকেন্স, আর্কিটেকচারাল ইউনিকনেস, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, কালচারাল সিম্বল, বিষ্ণুপুরের ইউনিক বৈষ্ণবিজম। তারপরে হচ্ছে টেস্টামেন্ট অফ রয়্যাল পেট্রনেজ, রাজা হাম্বির কিভাবে তাদের এই ধরনের যে আর্কিটেকচার তৈরি হচ্ছে সেগুলোকে তো কাউকে পয়সা দিতে হবে, কাউকে সেগুলো বেড়ে তোলার জন্য মানুষজনকে সঙ্গে নিতে হবে, তো সেটাকে পৃষ্ঠপোষকতা বলে, পেট্রনেজ বলে। পেট্রনেজ কথার অর্থ পৃষ্ঠপোষকতা। তারপর ভিজুয়াল ল্যান্ডমার্ক, ঠিক আছে, বিষ্ণুপুরকে একটা অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন হিসেবে তৈরি করেছে। তারপরে আবার সেই একই জিনিস, সোশ্যাল সিগনিফিকেন্স, সেন্ট্রাল গ্যাদারিং পয়েন্ট, সিম্বল অফ ইউনিটি অ্যান্ড হায়ারার্কি, তারপর প্রেজেন্টেশন অফ ট্র্যাডিশন, ঠিক আছে, কমিউনিটি আইডেন্টিটি, এগুলো সব সেই একই রকমের পয়েন্ট। কিন্তু প্রত্যেকটাই দেখুন এই যে প্রথম যে পয়েন্ট, সেই পয়েন্টটা মোটামুটি একই রকম দেখতে লাগছে, কিন্তু পয়েন্টের ভেতরে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো ওই মন্দির এবং তার আশেপাশের মন্দির অথবা ওই যে আর্কিটেকচার এবং তার আশেপাশের বিষয়ের সঙ্গে একটুখানি ক্লাব করা আছে। এই বিষয়টাকে আপনাকে শিখতে হবে। তো এই জায়গাটা আপনারা পড়বেন এবং আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তারপর কালচারাল সিগনিফিকেন্স রয়েছে, ইউনিক আর্কিটেকচার ফর্ম, হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, লিঙ্ক টু বৈষ্ণবাইট ট্র্যাডিশন, আর্টিস্টিক হেরিটেজ, ঠিক আছে, সিম্বলিক রিপ্রেজেন্টেশন রয়েছে, 108খানা যে নাম রয়েছে, তারপরে হিন্দু বৈষ্ণবাইট ফিলোসফি, রিপ্রেজেন্টেটিভ কসমিক অর্ডার অ্যান্ড স্যাক্রেড নাম্বার। এই 108টা হচ্ছে একটা স্যাক্রেড নাম্বার, কৃষ্ণের 108টা নাম, সেটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আবার সেই রিদিমিক রিপিটেশন, এই জিনিসগুলো। আর তারপরে ইকোনমিক সিগনিফিকেন্স সেই একই, একবার খুব ভালো করে দেখে নিয়েছি, এবার দেখুন সে একই জিনিস। ট্যুরিজম, এই যে অ্যাকোমোডেশন সার্ভিস, ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, তারপরে ফেস্টিভ্যাল ট্যুরিজম, তারপরে হচ্ছে হেরিটেজ প্রিজার্ভেশন, তারপরে ব্লেন্ডিং অফ লোকাল আইডেন্টিটি। দেখুন তারপরে একটা খুব সুন্দরভাবে আমাদের কনক্লুশন টাইপের লেখা আছে, ঠিক আছে। এগুলো আপনারা নিজেদের অ্যান্সার রাইটিংয়ে এইগুলো সেম টু সেম ব্যবহার করবেন না, ঠিক আছে, এখান থেকে পয়েন্ট তুলে তুলে নিয়ে নিজের তৈরি করবেন, ঠিক আছে, সেইগুলো আপনি অ্যান্সার রাইটিংয়ে ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে আমরা যখন অ্যান্সার রাইটিং শিখবো, আমরা এখান থেকে তুলে তুলে কীভাবে তৈরি করতে হয় সেগুলোও শেখাবো। তো আজকে আমাদের লেকচার এখানেই আমরা সীমিত রাখছি। আর এই শেষের দিকেরগুলো আমরা আর একদম লাইন বাই লাইন পাই টু পাই পড়ে পড়ে বললাম না, তার কারণ প্রথম দিকেরগুলো আমরা ওইভাবে বলেছি, সেই পয়েন্টগুলোই এখানে
আপনারা দেখছেন তো যে এগুলোর ব্যাকগ্রাউন্ড আমাদের তৈরি হয়ে গেছে। আপনারা এখন এইগুলো যদি একটু পড়েন আপনারা এমনিই বুঝতে পারবেন। ঠিক আছে, এরপরে আমাদের এই যে জোরবঙ্গ টেম্পল, ঠিক আছে, জোরবঙ্গ টেম্পল এটাকে সামনে থেকে দেখলে এরকম লাগে, ঠিক আছে, আর জোরবঙ্গ টেম্পলকে আমরা যদি পাশ থেকে দেখি তাহলে এইরকম লাগবে। ঠিক আছে, এই যে দুটো বিষয়, এই বিষয়টা অ্যাকচুয়ালি এরকম, তো এইটা তো রসমঞ্চ হয়ে গেল। অ্যাকচুয়ালি এরকম তৈরি করার চেষ্টা করছিলাম কিন্তু এটা মানে মিশে গেছে আর কি, এরকমভাবে এরকম তৈরি করার চেষ্টা হচ্ছিল জোরবঙ্গ টেম্পলটা। তো জোরবঙ্গ টেম্পল থেকে, ঠিক আছে, জোরবঙ্গ টেম্পল, তারপরে হচ্ছে টেরাকোটা টেম্পলস অফ কালনা, বিভিন্ন রকমের কালনার যে টেরাকোটা টেম্পলসগুলো রয়েছে, ললিতজি টেম্পল, কৃষ্ণচন্দ্র টেম্পল, তারপরে হচ্ছে নবকৈলাসা টেম্পল, রসমঞ্চ, কালনায় একটা রসমঞ্চ আছে, ঠিক আছে, কালনার নিজস্ব রসমঞ্চ আছে, সেগুলো সম্বন্ধে আমরা দেখব। তারপর আমাদের দুটি টপিক বাকি থাকবে, একটা হচ্ছে মদনমোহন টেম্পল আর হংসেশ্বরী টেম্পল। দেখুন হংসেশ্বরী টেম্পলটা সম্পূর্ণ আলাদা, এর যে ফিচার্স সেটা একদম ডিস্টিংক্ট ফিচার্স, এটা অন্যগুলোর সঙ্গে খুব একটা মেলে না। এর পাশের স্ট্রাকচারটা দেখুন, আপনি বুঝতে পারছেন, এই যে চালা, ঠিক আছে, এই যে গুনতে হবে কত চালা এটা, কিন্তু এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা অ্যাকচুয়ালি তান্ত্রিক ট্র্যাডিশন থেকে উঠে আসে। ঠিক আছে, আমাদের বডি স্কেলিটন এটাকে রিপ্রেজেন্ট করে। তো আমরা যখন এটা পড়বো তখন আরো ভালোভাবে দেখব। আজকের জন্য আমরা আমাদের ক্লাস এখানেই সীমিত রাখছি। ঠিক আছে, আপনাদেরকে আজকে আরও একবার সুযোগ দিলাম, বলুন এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর এটি কোনটা কোন টেম্পলের উদাহরণ সেটা আপনাকে বলতে হবে। আপনারা এটা কমেন্ট বক্সে লিখবেন, আশা করি আপনারা লিখে ফেলেছেন। তো আপনাদের যদি আমাদের জন্য কোনো সাজেশন থাকে বা আপনাদের এই প্রিন্টেড নোট প্রয়োজন থাকে, অ্যাকচুয়ালি প্রিন্টেড তো হবে না, মানে এগুলোর সফট কপি যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে আপনারা vidyarthi.contact@gmail.com-এ কন্ট্যাক্ট করতে পারেন, এবং আমরা পরবর্তীতে খুব ডিটেলে এই নোটটা যখন আরও ম্যাচিওর স্টেজে আসবে তখন আমরা নিজেরাই এটা একটা পেওয়ালের পিছনেই রাখবো, কারণ এই নোটটি বানানোর জন্য আমাদেরকে অনেক কিছু পেড মেটেরিয়াল ব্যবহার করতে হয়েছে। তো আমরা কারা? আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল। আপনাদের আজকের প্রেজেন্টেশন কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।